গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাদত হোসাইন। আজকে আপনাদেরকে দেখাবো রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এছাড়া বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে। তো চলুন দেখা যাক, আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত দেখব। প্রথমে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে প্রাথমিক পর্যায়ে একটু টেন্সের ব্যবহার সম্পর্কে ধারণা রাখতে হবে। এই ধরনের এখানে আছে প্রেজেন্ট টেন্স, এখানে ভার্ব হবে এম। যদি পাস্ট টেন্স থাকে তাহলে হবে ওয়াজ। ফিউচার টেন্স থাকলে এরকম শ্যাল বা উইল। এরকম আমাদের পার্সন অনুযায়ী প্রত্যেকটা পরিবর্তন হবে। সেক্ষেত্রে যদি এরকম সেকেন্ড পার্সন থাকে তাহলে হবে আর, এখানে হবে ওয়ার, এখানে হবে উইল। আবার যদি থার্ড পার্সন থাকে তাহলে হবে ইজ অথবা আর, এরকম ওয়াজ বা ওয়ার। আর ফিউচার টেন্স থাকলে উইল। এরপর আমাদেরকে দেখতে হবে মুডাল ভার্ব। এখানে মুডাল ভার্বগুলো আমাদেরকে দেখতে হবে। শুড, উড, মে, মাইট, ওট, ক্যান, মাস্ট, কুড, এগুলো হচ্ছে মুডাল ভার্ব। আর এই পাশে আছে আমাদের সেমি মুডাল ভার্ব, যেমন আছে নিড, ডেয়ার, ইউজ টু, এম টু, আর টু, ওয়াজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওট টু। অর্থাৎ এই মুডাল ভার্বগুলো জানতে হবে এই কারণে, রাইট ফর্ম অফ ভার্বে যদি আমাদের মুডাল ভার্ব থাকে, সেই মুডাল ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। যদি আমাদের এই ভার্বগুলো মনে না থাকে তাহলে আমরা আমাদের এই ফাংশনে কাজ করার সময় বিপদে পড়ে যাব। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই মডেল ভার্বগুলোর পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। এরপরে যদি আমরা দেখি প্রাথমিক পর্যায়ে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যদি কন্টিনিউয়াস করতে হয় তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর সাহায্য নিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। যদি পারফেক্ট টেন্স করতে হয় সাবজেক্ট প্লাস হ্যাজ, এরপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয় তাহলে হ্যাজ বিন বা হ্যাভ বিন, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। অনুরূপভাবে যদি পাস্ট টেন্স হয়, এখানে যেরকম ছিল গো, তাহলে গোর পাস্ট টেন্স কি হবে ওয়েন্ট। এখানে ছিল ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, যেহেতু এটা পাস্ট টেন্স তাই হবে ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর পারফেক্ট টেন্স হলে এখানে ছিল হ্যাজ, আর পাস্ট পারফেক্টে এখানে শুধু হবে হ্যাড, আর বাকিটুক ঠিক আছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপর আছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে যেমন ছিল হ্যাজ বিন, আর এখানে হবে হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এরপর যদি ফিউচার টেন্স থাকে, আমরা জানি ফিউচার টেন্সে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল ব্যবহার করতে হবে। তাহলে ফিউচার টেন্সে যেমন সে যাবে তাহলে সাবজেক্ট প্লাস উইল। আর এখানে যদি কন্টিনিউয়াস টেন্স আছে, কন্টিনিউয়াসে আমাদের এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাবে এখানে আছে ইজ, এখানে আছে ওয়াজ। নিয়ম অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল শুধু উইল। এরপরে আমাদের একটা শব্দ যুক্ত করে দেওয়া হয়েছে বি। কারণটা কি? কারণ আমরা জানি, আগেই বলেছিলাম মুডাল ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। সেই জন্যে আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস করতে চাই তাহলে আমাদের উইলের পরে বি যুক্ত করে তারপরে ভার্বের কন্টিনিউয়াস করতে হবে। সেই ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াসে এরকম উইল বি বা শ্যাল বি হবে, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ অর্থাৎ গোয়িং। কারণ আমরা জানি মুডাল ভার্বের পরে মূল ভার্বের পরিবর্তন করা যাবে না, এই জন্য আমাকে বির সাহায্য নিয়ে তারপরে করতে হলো। এরপর হচ্ছে পারফেক্ট। পারফেক্টে সেই একই রকম, এখানে ছিল হ্যাড, এখানে হবে উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে সেম একই বিষয়, এখানে উইল হ্যাভ বিন, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আশা করি এই বিষয়টুকু আপনাদের পরিষ্কারভাবে বোঝা হয়ে গেছে। আচ্ছা, এরপরে প্রাথমিক পর্যায়ে আমাদের কিছু রুলস বা পদ্ধতি বা নিয়ম আমাদেরকে একটু দেখতে হবে। সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। এটা অনেক আগের এই বিষয়, এটা মোটামুটি সবারই ধারণা আছে। যেমন এখানে আছে আরিক লাইক, তাহলে যেহেতু আরিক একটা সিঙ্গুলার এবং থার্ড পারসন তাই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ। এরকম আর আমরা অসংখ্য এক্সাম্পল দিতে পারি, যেমন লিখতে পারি
goes to school। এরকম আমরা আরো লিখতে পারি he likes me very much। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার থাকে এবং থার্ড পারসন হয় তাহলে মূল ভার্বের শেষে এস বাই যোগ করে বাক্যটিকে আমাকে শেষ করতে হবে। এরপর ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, যেগুলো চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে সেগুলো অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। যেমন দ্য সান গিভ আস লাইট অ্যান্ড হিট। তো এখানে যেহেতু চিরন্তন সত্য অর্থাৎ সূর্য আমাদের আলো দেয় এবং তাপ দেয়, এটা একটা চিরন্তন সত্য, তাই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। এরকম যদি আমরা আরো দেখি, যেমন এরকম হতে পারে, আমরা যে একটা বাক্য লিখি এরকম অনেস্টি, এরকম থাকতে পারে। আমাদের ব্র্যাকেটে বি ভার্ব দেওয়া আছে। তো আমরা জানি যে চিরন্তন সত্য হলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে আমাদের সাহায্যকারী ভার্ব ইজ ব্যবহার করতে হবে। এরকম যদি আমরা এরকম দেখি, এরকম অসংখ্য বাক্য আছে, এরকম হতে পারে দ্য মুন এরকম হতে পারে। তাহলে সেই ক্ষেত্রেও এটার মতোই অনুরূপভাবে আমাদের অ্যান্সারটা কি হবে? গিভস, কারণ এটা চিরন্তন সত্য। এরপরে কোনো সময় উল্লেখ না থাকলে, যদি কোনো সময় উল্লেখ না থাকে, সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি শব্দ থাকে, সেগুলো প্রেজেন্ট টেন্সে হবে। আমাদের এরকম শব্দগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেই বাক্যটি আমাদেরকে প্রেজেন্ট টেন্সে করতে হবে। যেমন একটা যদি এক্সাম্পল লিখি এখানে, he learned his lesson every day। যেহেতু আমাদের এই শব্দগুলোর মধ্যে এভরিডে একটা শব্দ আছে, অর্থাৎ সে প্রতিদিন পড়া শিখে, যেহেতু এই শব্দটা আমাদের কাছে, তাহলে এটা বুঝতে হবে যে প্রেজেন্ট টেন্সে করতে হবে। সেক্ষেত্রে লার্নের জায়গা হবে কি? লার্নস। আচ্ছা, এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হোয়াট, when, where, who, which, which, why, how থাকে, সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব যোগ করতে হবে। টু বি ভার্ব না থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাস অথবা ডিড এর সাহায্য নিতে হবে। যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু বা ডাস, আর যদি পাস্ট টেন্স হয় আমাদের ডিড ব্যবহার করতে হবে। যেরকম আছে এখানে হোয়াট, এখানে আমাদের বি ভার্ব দেওয়া আছে ইউর ফেভারিট পাস্ট টাইম, অর্থাৎ যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, তাহলে আমাদেরকে এই টু বি ভার্বের পরিবর্তে আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে। যেমন হোয়াটস ইউর ফেভারিট ফার্স্ট টাইম। এরপর বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ যে কাজগুলো এখনো চলমান আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হি এনজয় এ ফুটবল ম্যাচ অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ এই সময় সে ফুটবল ম্যাচ উপভোগ করছে। তো এর মধ্যে আমাদের কিছু শব্দ দেওয়া থাকবে, যেমন নাও থাকতে পারে, অ্যাট দিস মোমেন্ট থাকতে পারে, অ্যাট প্রেজেন্ট থাকতে পারে। তাহলে সেই মুহূর্তে ফুটবল খেলা উপভোগ করছে, তাহলে এখানে আমাদের কি হবে? এনজয়ের পরিবর্তে কি হবে? এনজয়িং, কারণ এটা হচ্ছে বর্তমান সময়ে কাজটি এখনো চলমান আছে। আমরা যদি অন্য এরকম একটা এক্সাম্পল দেখি আর একটু পরিষ্কার হয়ে যাবে। যেমন হি ওয়াচ টিভি নাও, সে এখন টিভি দেখছে, অর্থাৎ কাজটি এখানে চলমান,
সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? ওয়াচিং। কি হবে? সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে ওয়াচিং। ওয়াচিং, কারণ যদি আমরা কন্টিনিউস করতে চাই তাহলে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তারপর করতে হবে। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে হি ইজ ওয়াচিং টিভি নাও। সে এখন টিভি দেখছে। এরপর কোন সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে, অর্থাৎ এই তিনটা সাহায্যকারী ভার্ব যদি উল্লেখ থাকে, তাহলে ভার্বের পার্টিসিপল ফর্ম হবে। আমরা নিশ্চয়ই জানি এখানে তিনটা শব্দ দেওয়া আছে, হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। অর্থাৎ এই তিনটি সাহায্যকারী ভার্ব থাকলে আমাদেরকে ভার্বের পার্টিসিপল ফর্মে লিখতে হবে। যেমন হি হ্যাজ ওয়ার্ক ইন অফিস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে তিনটা শব্দ ছিল সেই তিনটার একটা এখানে পাওয়া গেছে। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল কি? সেক্ষেত্রে ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ার্কড। এখানে সঠিক উত্তরটা হবে হি হ্যাজ ওয়ার্কড ইন দিস অফিস। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, নেভার, এভার, লেটলি, সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমাদের এই শব্দগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে যে এই শব্দগুলো আছে কিনা। আমাদের মনে রাখতে হবে বাক্যে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, নেভার, লেটলি, সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট থাকলে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শব্দ দেওয়া আছে অলরেডি, অর্থাৎ এই অলরেডি শব্দটা এখানে আছে। তাহলে আই অলরেডি ভিজিট সিলেট, মানে আমি ইতিমধ্যে সিলেট পরিদর্শন করেছি বা ভ্রমণ করেছি। তো এইখানে আমাদের শব্দ আছে অলরেডি, তাহলে আমরা বুঝতে পারছি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আমরা জানি নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ভিজিটের পাস্ট পার্টিসিপল কি? ভিজিটেড। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে আই হ্যাভ অলরেডি ভিজিটেড সিলেট। এরকম যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এরকম হতে পারে রিসেন্টলি আই বাই এ নিউ বাইক। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে রিসেন্টলি শব্দটা ব্যবহার করা আছে এখানে, মানে আমি সম্প্রতি সময় একটি বাইক কিনেছি, নতুন বাইক কিনেছি। তাহলে এটা আমাদেরকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। সেক্ষেত্রে কি হবে? রিসেন্টলি আই, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট আয়ের সঙ্গে কি হবে? হ্যাভ। আর ভার্বের আমাদেরকে পার্টিসিপল লিখতে হবে। তাহলে ভার্বের পার্টিসিপল কি? বাই, বট, বট। তাহলে বাইয়ের পার্টিসিপল হচ্ছে বট, BOUGHT, বট। তাহলে রিসেন্টলি আই হ্যাভ বট এ নিউ বাইক। এরপর আছে অতীত নির্দেশক শব্দ, অর্থাৎ যে শব্দগুলোকে আমাকে অতীতকাল মনে করিয়ে দেয়। ইয়েস্টারডে মানে গতকাল, এগো আগে, লং আগে, লং এগো অনেক আগে, সিন্স মানে অতীতকালের কোনো সময়, লং সিন্স মানে অতীতকালের দীর্ঘ সময়, লাস্ট নাইট গত রাত, লাস্ট টাইম শেষ সময়। অর্থাৎ এই শব্দগুলা প্রত্যেকটাই অতীতকাল নির্দেশ করে। অর্থাৎ এই শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারি এগুলো অতীতকালের কোনো ঘটনা। আর এরকম থাকলে আমাদেরকে পাস্ট ফর্মে হবে, অর্থাৎ আমাদেরকে পাস্ট টেন্সে করতে হবে। যেমন হি এনজয় দ্য মুনলিট লাস্ট নাইট। লাস্ট নাইট মানে গত রাত, তাহলে আমরা বুঝতে পারলাম এটা পাস্ট টেন্সে।
তাহলে এনজয়ের পাস্ট টেন্স কি হবে? এনজয়েড। এরকম যদি আমরা আরো একটা एग्जांपल দেখি তাহলে বুঝতে সহজ হবে। হি কাম, এখানে মূল ভার্ব দেওয়া আছে কাম, ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। তাহলে আমরা এই ইয়েস্টারডে থাকার কারণে বুঝতেই পারছি এটা হচ্ছে অতীতকাল নির্দেশ করছে, গতকাল। তাহলে ভার্ব এখানে আছে কাম, কামের পাস্ট টেন্স কি হবে তাহলে? কেম। অর্থাৎ সঠিক উত্তর হবে হি কেম হিয়ার ইয়েস্টারডে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদেরকে দেখতে হবে এগুলো অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। যেমন এখানে দেওয়া আছে ইট ইজ 5 ইয়ার্স সিন্স, অর্থাৎ 5 বছর আগের কথা বা 5 বছরের কথা। আই গো টু ঢাকা, এখানে মূল ভার্ব দেওয়া আছে গো, মানে 5 বছর আগের কথা বা 5 বছরের কথা আমি ঢাকা গিয়েছিলাম। তাহলে যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স আছে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও থাকতে পারে, সিন্স আছে, তাহলে আমাদেরকে এই অংশটুকু প্লাস পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এই পরের অংশটুকুকে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। যদিও এখানে দেখা যাচ্ছে ভার্ব আছে ইজ প্রেজেন্ট টেন্সে, এখানে কনফিউশন হতে পারে, বুঝতে সমস্যা হতে পারে যে যেহেতু আগের বাক্যের আগের অংশে প্রেজেন্ট টেন্স আছে, ইজ আছে, তাহলে মনে হয় এটাও প্রেজেন্ট টেন্সই হবে। কিন্তু না, আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সিন্স থাকার কারণে পরের অংশটুকু, দ্বিতীয় অংশটুকু পাস্ট টেন্স হয়ে যাবে। সেক্ষেত্রে গোর পাস্ট টেন্স কি হবে? ওয়েন্ট। এরকম যদি আমরা আরো একটা एग्जांपल দেখি সহজেই বুঝতে পারবো আমরা। যেমন হতে পারে এরকম, তো এখানে আমাদের ভার্ব আছে কাম, তো যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, সিন্স, তাহলে এই কামের পাস্ট টেন্স হবে কি? কেম। সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কেম। এরপর আরেকটা দেওয়া আছে এখানে, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, মানে অনেক দিন অতীত হয়ে গেছে, অনেক দিন চলে গেছে। হি সুইম, এখানে আমাদের দেখতে হবে মেনি ইয়ার্স সিন্স আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং সিন্স আছে, তাহলে আমরা বুঝতে পারছি পরের অংশটুকু কি হবে? পাস্ট টেন্সে হবে। সেক্ষেত্রে সুইমের পাস্ট টেন্স হচ্ছে সোয়াম। সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে অবশ্যই পরের অংশটুকু কি? পাস্ট পারফেক্ট টেন্স হবে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এই যে এখানে আছে ওয়াজ পাস্ট টেন্সে, এটা ছিল আগে প্রেজেন্ট টেন্সে, এখানে আছে পাস্ট টেন্সে। অর্থাৎ পাস্ট টেন্স যদি হয় তাহলে পরের অংশটুকু হবে কি? পাস্ট পারফেক্ট টেন্সে। আগেরটা ছিল প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স, কিন্তু এখানে প্রথম অংশ পাস্ট টেন্স, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই সি মাই ফ্রেন্ড, তাহলে যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে আমাদেরকে, তাহলে আমাদেরকে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। অর্থাৎ আমাদেরকে সি স সিন, অর্থাৎ সির পার্টিসিপল হচ্ছে সিন, আর এখানে তার আগে আমাকে হ্যাড যোগ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আই হ্যাড সিন মাই ফ্রেন্ড। পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস সিন্স প্লাস পারফেক্ট টেন্সে থাকলে আর তার আগের অংশটুকু যদি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে এই দুইটা পদ্ধতি মনে রাখলেই আমাদের এই দুইটা সমাধান করা সম্ভব। এরপরে বিফোর প্রথম অংশ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ বাক্যে আমাকে দেখতে হবে এই বিফোর শব্দটুকু উল্লেখ আছে কিনা।
যদি বাক্যের প্রথম অংশে বিফোর উল্লেখ থাকে এবং প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখব যে এবং এরপরে যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে এবং পরের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে আই হ্যাভ কাম বিফোর, এখানে বিফোর শব্দটুকু যুক্ত করা আছে, দ্য বাস কেম। এখানে আমাদের যেহেতু বিফোর শব্দটি দেওয়া আছে তাহলে আমাদেরকে পরের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে পরিবর্তনটুকু হবে এখানে কাম, ব্র্যাকেটে যদি কাম দেওয়া আছে তাহলে আমাদের ওই অংশটুকু পরিবর্তন করে হয়ে যাবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে কাম, এখানেও কাম, কারণটা হচ্ছে কামের পাস্ট পার্টিসিপলই তো কাম, কাম কেম কাম, যেহেতু পার্টিসিপল কাম তাই এখানে আমাদের দুইটা দেখতে একই মনে হচ্ছে। এরপরে যদি কোনো সিম্পল টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হবে, অথবা ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। আমাদের মনে রাখতে হবে যে যদি প্রেজেন্ট টেন্স বা সিম্পল টেন্সে থাকে এবং যদি পাশাপাশি দুইটা ভার্ব থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ওই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে। সেক্ষেত্রে আই গো টু দ্য পেইন্টিং, এখানে ভার্ব কি আছে? স্পয়েল। এখানে এখানে একটা শব্দ আছে আই গট দ্য পেইন্টিং স্পয়েলড, এখানে ভার্ব আছে গট, এখানে ভার্ব আছে স্পয়েল। তো যেহেতু একই বাক্যে দুইটা ভার্ব আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভার্বের পার্টিসিপল করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ স্পয়েলের পার্টিসিপল হচ্ছে কি? স্পয়েলড। এরপরে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদির পর প্রদত্ত ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ প্রদত্ত ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্ম করতে হবে। এক্ষেত্রে আমাদের ভার্বের পূর্বে টু থাকলে উক্ত টু উঠিয়ে দিতে হবে, অথবা এখান থেকে আমাদেরকে উডটা টু শব্দটি বাদ দিতে হবে। যেমন আছে ইউ হ্যাড বেটার, এখানে আমাদের ভার্ব আছে লিভ। এখানে আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে করতে হবে। তাহলে যেহেতু এখানে আমাদের ভার্ব আছে লিভ তাই আমাদেরকে এখানে লিভই থাকবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। এরপর সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে সাবজেক্টের পর্বে কুড বসে এবং প্রদত্ত ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসে, আমাদেরকে দেখতে হবে উড দ্যাট আছে কিনা শুরুতেই। আমরা দেখতে পাচ্ছি শব্দ উড দ্যাট আই, মানে ইচ্ছা পোষণ করার অর্থে উড দ্যাট ব্যবহার করা হয়। উড দ্যাট আই স্টে হোম, মানে আমার ইচ্ছা আমি বাড়িতে থাকতে পারতাম, বা আমার ইচ্ছা যদি আমি বাড়িতে থাকতে পারি এরকম অর্থে, বা আমার বাড়িতে থাকার ইচ্ছা আছে, এই ইচ্ছা অর্থে এখানে উড দ্যাট ব্যবহার করা হয়। তাহলে যেহেতু এখানে উড দ্যাট আছে তাহলে যদি আমাদেরকে দেখতে হবে এখানে কুড বসাতে হবে কখন? সাবজেক্টের পর। তাহলে এখানে যেহেতু আই আছে তাহলে আমাকে এখানে ব্যবহার করতে হবে কি? আয়ের পরে কুড। তাহলে আই কুড স্টে হোম। এরকম আমরা আরো একটা এক্সাম্পল দেখতে পারি। এরকম উড দ্যাট আই ফ্লাই ইন দ্য স্কাই, মানে এরকম আমার ইচ্ছা আমি যদি আকাশে উঠতে পারতাম বা আকাশে ওড়ার ইচ্ছা আমার আছে, এরকম অর্থে আমাদেরকে তাহলে কি করতে হবে? যেহেতু উড দ্যাট আছে তাহলে সাবজেক্ট পরে কুড বসাতে হবে। সেক্ষেত্রে অ্যান্সারটা হবে কি? আই কুড ফ্লাই। এরপরে টু বি ভার্ব হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। টু বি ভার্ব থাকলে মূল ভার্বের পর পাস্ট পার্টিসিপল হবে। যেমন এখানে দেওয়া আছে আমাদেরকে হ্যাভ ঠিক আছে কি? হ্যাভিং, হ্যাভিং স্টেল দ্য মানি হি ডিসাইডেড টু স্কেপস। এখানে আমাদের ভার্ব আছে কি? টু বি ভার্ব আছে হ্যাভিং এবং মূল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে স্টেলের হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে স্টোলেন, অর্থাৎ চুরি করা অর্থে। তাহলে হ্যাভিং স্টোলেন দ্য মানি হি ডিসাইডেড টু স্কেপ, মানে সে টাকা চুরি করার পরেই সেখান থেকে কেটে পড়ার বা সরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স হয়। আমরা ক্লাসের শুরুতেই জানতে পারছি
যে কয়েকটি মোডাল অক্সিলারি ভার্ব আছে যেগুলোর পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সেটি প্রেজেন্ট টেন্সেই হবে। এরকম অর্থে আমরা যদি দেখি ইউ মে গো টু স্কুল টুমরো, এখানে আমাদের দেখতে পাচ্ছি মে একটি মোডাল ভার্ব, তাহলে এটার পরে কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে গো গোই থাকবে। আমরা আরো এক্সাম্পল দেখতে পারি এখানে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে। তাহলে যেহেতু এখানে মোডাল ভার্ব উইল আছে, এখানে ডুই থাকবে, অর্থাৎ সঠিক উত্তর এটাই হবে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক। যদি আমরা আরো দেখি ইউ মাস্ট ডাই, মানে অবশ্যই তুমি মারা যাবে, তাহলে এখানে মোডাল ভার্ব আছে মাস্ট, তাহলে এই ডাই ডাই থাকবে। এরকম আমরা অসংখ্য এক্সাম্পল দেখতে পারি যে মোডাল ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। এরপর মেইন ক্লোজটি ভার্বটির পাস্ট টেন্স হলে এবং পরের অংশ নেক্সটের পরে কোনো সময়ের নেক্সট টাইম উল্লেখ থাকলে ভার্বের পূর্বে উড বা শুড বসে এবং ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে। আমাদের মনে রাখতে হবে যে মেইন ক্লোজটি ভার্বের কোন পর্যায়ে আছে। আমাদের এখানে পুরো একটা বাক্য যদি আমরা দেখি, যেখানে প্রথম অংশটি মেইন ক্লোজ, এটা হচ্ছে পাস্ট টেন্স আছে, কারণ সের পাস্ট টেন্স কি সেড, এটা দেখা মাত্র আমরা বুঝতে পারছি এই মেইন ক্লোজটি পাস্ট টেন্স আছে। তাহলে নেক্সট পরের অংশটি আমাদেরকে কি করতে হবে, উড বা শুড বসাতে হবে। কি বসাতে হবে, উড বা শুড। তাহলে হি সেড দ্যাট হি, এখানে আমাদেরকে আমরা ব্যবহার করলাম সেন্টেন্স অনুসারে উড এবং এনজয়, কারণ মূল ভার্বের পরে মোডাল ভার্বের পরে মূল ভার্বের পরিবর্তন হবে না, তাই এটা এরকমই থাকবে। হি সেড দ্যাট হি উড এনজয় দ্য ম্যাচ দ্য নেক্সট ডে। এরপর মেইন ক্লোজটি ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স থাকে এবং এর পরের অংশ নেক্সট হলে পরের অংশটুকু নেক্সট টাইম উল্লেখ থাকলে ভার্বটির পূর্বে উড বা শুড বসে এবং ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। এই একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি সে থেকে সেড, সেড দ্যাট হি এনজয়, যেহেতু আমাদের সাবজেক্টের পরে উড বসাতে হবে, তাই সেক্ষেত্রে উত্তরটি হবে উড এনজয়, অর্থাৎ হি সেড দ্যাট হি উড এনজয় দ্য ম্যাচ নেক্সট ডে। অর্থাৎ আমরা বুঝতেই পারলাম যে মেইন ক্লজটি যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের পরে উড বা শুড ব্যবহার করতে হবে। আমাদের ইংরেজিতে 3টি কন্ডিশন আছে, অর্থাৎ এই কন্ডিশনটা যদি আমরা বুঝতে পারি তাহলে রাইট ফর্মাল ভার্বে আমাদের অনেকটাই কাজে লাগবে। এছাড়া এসএসসি এবং এইচএসসি লেভেলে কমপ্লিটিং সেন্টেন্স থেকেও এরকম বাক্য আসে, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমাদেরকে এই কন্ডিশনগুলো বুঝতে হবে। এই যে এখানে আমরা দেখি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বাক্যের প্রথম অংশ যদি সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে দ্বিতীয় অংশটি হবে সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে ইফ হি স্লিপস লেট, যদি সে দেরিতে ঘুমায়, হি উইল বি ইল, সে অসুস্থ হবে। আমরা দেখতেই পাচ্ছি বাক্যের এই প্রথম অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট শর্ত, ইফ এখানে শর্ত হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস ফিউচার। তাহলে আমাদের এখানে ফিউচার টেন্সে করতে গেলে আমাদেরকে উইল আনতে হবে। আমরা এরকম আরো একটা এক্সাম্পল দেখতে পারি, ইফ ইউ স্টাডি, ইফ ইউ স্টাডি ইউ মেক এ গুড রেজাল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শর্ত অনুযায়ী এইটুকু হচ্ছে স্টাডি প্রেজেন্ট টেন্স আছে, তাহলে দ্বিতীয় অংশটুকু আমাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। সেক্ষেত্রে এই মেকের আগে আমাদেরকে উইল ব্যবহার করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে উইল মেক। ইফ ইউ স্টাডি ইউ উইল মেক এ গুড রেজাল্ট। যদি তুমি সঠিকভাবে লেখাপড়া করো তাহলে তুমি ভালো রেজাল্ট করবে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, আগেরটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য সাবজেক্ট প্লাস উইল বা ক্যান ব্যবহার করতে হয়েছে। কিন্তু এখন যদি আমরা দেখি যে এখানে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমাদেরকে উইলের পরিবর্তে ব্যবহার করতে হবে উড, অথবা কুডের পরিবর্তে ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করতে হবে। যদি আমরা দেখি এরকম ইফ শিফা ওয়েন্ট, যদি শিফা আসতো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদেরকে এইখানে আগের বার আমরা দেখতে পেয়েছি প্রেজেন্ট টেন্স থাকার কারণে আমরা
ভার্বের আগে অর্থাৎ সাবজেক্টের পরে উইল ব্যবহার করেছি, আর এটা পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা জাস্ট উইলের পরিবর্তে উড ব্যবহার করব। যেমন ইফ শি ওয়েন্ট আই উড এনজয় দ্য ট্রিপ, এরকম আমরা আর এক্সাম্পল দেখতে পারি। ইফ হি কল্ড, যদি সে আমাকে ডাকতো, আই গো, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে উড ব্যবহার করতে হবে। তাহলে সঠিক উত্তরটি হবে উড গো। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে আমাদেরকে উইল ব্যবহার করতে হবে, আর পাস্ট টেন্স হলে আমাদেরকে উড ব্যবহার করতে হবে। এরপরে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হলে পারফেক্ট কন্ডিশনাল সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা মাইট হ্যাভ বা কুড হ্যাভ বা মূল ভাবের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস উইল বা ক্যান, আর পাস্ট টেন্স হলে আমাদেরকে ব্যবহার করতে হবে উইলের পরিবর্তে উড আর ক্যানের পরিবর্তে কুড। আর যদি আমাদেরকে যদি দেখি যে আমরা এখানে পারফেক্ট টেন্স আছে, তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা দেখতে পাচ্ছি ইফ আই হ্যাড মেড, এটা হচ্ছে পারফেক্ট টেন্স আছে। তাহলে আমাদেরকে এই ভার্বটা দেখতে হবে, আমাদেরকে এখানে উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে ইফ আই হ্যাড মিট হার এগেইন আই উড হ্যাভ, গিভের পার্টিসিপল হচ্ছে কি গিভেন, হার দ্য গিফট। আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেখতে পারি, যদি সে আমাকে ইনভাইট অর্থাৎ আমাকে নিমন্ত্রণ দিত বা দাওয়াত দিত, আমি যেতাম, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা পারফেক্ট টেন্স আছে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, ভার্বের আগে উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কি উড হ্যাভ এবং গোর পার্টিসিপল হচ্ছে কি গন। আচ্ছা, এরপর আছে যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে অপরটি হবে কি পারফেক্ট কন্টিনিউয়াস কন্ডিশনাল। অর্থাৎ আমাদেরকে এই এই একইভাবেই এটাও করা যেতে পারবে। যদি আমরা দেখি এরকম হ্যাড প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এখানে আছে কি হ্যাড, এখানে আছে কি হ্যাড এবং বিন। আমরা দেখতে পেলাম এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যদি এরকম বাক্যের শুরুতে হ্যাড থাকে এবং পাস্ট পার্টিসিপল থাকে, অর্থাৎ হ্যাড আছে এখানে পার্টিসিপল আছে, তাহলে পরের অংশটুকু আমাদের সেই আগের মতোই সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এখানে দেওয়া আছে হ্যাড আই বিন এ বুক ওয়ার্ম, তাহলে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে আমাদের ভার্ব মেক, তার আগে যোগ করতে হবে কি উড হ্যাভ এবং মেকের পার্টিসিপল হচ্ছে কি মেড। আমরা একটা এক্সাম্পল এরকম দেখতে পারি, এখানে আমাদের হ্যাড এবং পার্টিসিপল আছে। বলে যদি আমি জানতাম, নো নিউ নন, যদি আমি জানতাম আই টেল হিম এভরিথিং, আমি তাকে সবকিছু বলতাম, তাহলে আমাদের এখানে টেলের আগে কি করতে হবে উড হ্যাভ যুক্ত করতে হবে এবং টেলের পার্টিসিপল কি টোল্ড। সেক্ষেত্রে এখানে সঠিক উত্তরটি হবে কি উড হ্যাভ টোল্ড। অর্থাৎ ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, আই উড হ্যাভ টোল্ড এভরিথিং, আমি সবকিছু বলতাম। বাক্যে হোয়াইলের সঠিক বা ঠিক পরেই, অর্থাৎ হোয়াইলের ঠিক পরেই যদি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকলে হোয়াইলের অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে আমাকে দেখতে হবে কিভাবে যে
হোয়াইলের ঠিক পরেই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়, কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে হোয়াইলের পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে হোয়াইলের পরে। আচ্ছা, এখানে আমরা দেখতে পেলাম বাক্যে হোয়াইল আছে এবং একটা শব্দ দেওয়া আছে কি, রান। হোয়াইল রান ইন দ্য পার্ক আই স এ স্ন্যাক। অর্থাৎ ঠিক হোয়াইলের ঠিক পরে আমরা দেখতে পাচ্ছি একটি ভার্ব দেওয়া আছে কি, রান। আচ্ছা, এই রানটা দেখতে হবে প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে ভার্বটা দেওয়া আছে হোয়াইলের পরে, তারপরের অংশটুকু আমাকে কন্টিনিউয়াস করতে হবে। তাহলে হোয়াইলের পরে আছে ভার্ব রান, তাহলে নিয়ম অনুযায়ী যদি আমরা কন্টিনিউয়াস করতে চাই তাহলে রানের কন্টিনিউয়াস কি হবে, রানিং। এরপরে বাকি যে অংশটুকু আছে ওই রকমই থাকবে, কারণ ব্র্যাকেটে আমাদের শর্ত দেওয়া ছিল হোয়াইলের পরে অংশটুকু যদি ভার্ব থাকে সেই অংশটাকে আমাদেরকে কন্টিনিউয়াস আইএনজি করতে হবে। এরকম যে আমরা আরো একটা एग्जांपल দেখতে পারি, ঠিক এরকম হবে। হি ইজ সুইমিং ইন দ্য পন্ড আই স হিম। অর্থাৎ যখন তিনি পুকুরে সাঁতার কাটছিল তখন আমি তাকে দেখলাম। তাহলে এখানে হোয়াইলের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে, তাহলে আমাদেরকে যে মূল ভার্বটা আছে সুইম, এই সুইমটাকে কি করতে হবে, সুইমিং করতে হবে। সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস করে দিলে হয়ে গেল। এরপর এম, ইজ, আর, ওয়াজ, আর ইত্যাদি টু বি ভার্ব এরপর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমাদের মনে রাখতে হবে যে এই শব্দগুলো থাকলে, এরকম প্যাসিভ ফর্মে থাকলে আমাদের ভার্বটি হবে পার্টিসিপল। যেরকম আছে কি, দ্য হিস্টোরি ওয়াজ রাইট, এখানে হবে কি, দ্য হিস্টোরি ওয়াজ রিটেন। এরপর যদি বলা হয় দ্য স্টোরি ওয়াজ টেল, গল্পটি বলা হয়েছে, তাহলে কি হবে সঠিক উত্তর, ওয়াজ টোল্ড। এখন বিষয় হচ্ছে যে এইখানে যে একটা শব্দটুকু থাকতে পারতো এক্সট্রা অংশ, বাই হিম বা বাই মি এরকম থাকতে পারতো, মানে তাকে দ্বারা বলা হয়েছে, তাকে দ্বারা লেখা হয়েছে, এখানে থাকতে পারতো বাই হিম বা বাই মি থাকতে পারতো। তো এরকমটুকু থাকলেও যা, না থাকলেও তাই। অর্থাৎ এই একটা অংশটুকু না থাকলেও আমাদেরকে বুঝতে হবে এটা আমাদেরকে প্যাসিভেই করতে হয়েছে বা প্যাসিভেই করতে হবে। তো আমরা আজকে জানতে পারলাম মোটামুটি রাইট ফর্ম অফ ভার্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। যদি আমরা এই শব্দগুলো বা আমরা এই নিয়মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের এসএসসি এবং ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় কাজে লাগবে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো। তাহলে আমরা পরবর্তীতে আবার কোনো একটা সময় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি সামান্যতম আপনাদের ভালো লাগে কিংবা কাজে লাগে তাহলে আমাদের এই পরিশ্রম সফল হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।